দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাই গার্মেন্টস এবং শিল্প কারখানায় নিরাপদ পরিবেশ এই প্রসঙ্গ নিয়ে। আসলে সাম্প্রতিক সময়ে রূপগঞ্জের ঘটনা আমাদের কাছে আবারও প্রশ্নবিদ্ধ করেছে বিষয়টিকে নিয়ে যে কতটুকু নিরাপত্তা আছে আমাদের এই সমস্ত কারখানাগুলোতে শ্রমিকদের এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সার্বিক অবস্থার। এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলতে চাই, তর্ক বিতর্ক করবো আমরা এখানে। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এফবিসিসিআই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন জনাব সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি বিজিএমইএ, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন মোশরেফা মিশু, শ্রমিক নেতা এবং সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, আপনাকেও স্বাগত। আমরা আসলে আলোচনা শুরু করতে চাই আসলে বর্তমানের গার্মেন্টস এবং শিল্প কারখানাগুলোতে কতটুকু নিরাপদ পরিবেশ আছে সেই বাস্তবতা নিয়ে। মোশরেফা মিশু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি কি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমরা যদি একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি, সেটি হচ্ছে যে আসলে রূপগঞ্জের এই নারায়ণগঞ্জের এই গার্মেন্টস এই কারখানাটির সঙ্গে মিলিয়ে আসলে আপনি বাংলাদেশের বর্তমানে শিল্প কারখানার পরিবেশকে আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান? কতটুকু নিরাপদ পরিবেশ সেখানে আছে, কি বলবেন আপনি? জি, ধন্যবাদ। আমরা যখন শ্রমিকদের মধ্যে কাজ শুরু করি তখন আমরা দেখেছিলাম যে কারখানাগুলো, আমি গার্মেন্টসের কথা বলছি, কারখানাগুলিতে নিরাপদ কর্মপরিবেশ নেই। আমরা তুলনা হিসেবে দেখার জন্য অন্যান্য ফ্যাক্টরির আমরা খোঁজ নিয়েছিলাম, তখন জেনেছিলাম যে গার্মেন্টসের চেয়ে তাদের অবস্থা আরো বেশি খারাপ, এরকম একটা উন্নত পরিবেশ নেই। গার্মেন্টসের বিষয়টা আন্দোলনের সংগ্রামে সামনে এসেছে, কিন্তু অন্যান্য সেক্টর যেগুলো, অন্যান্য শ্রমিক সেক্টর, সেগুলো সেইভাবে আলোচনায় আসে নাই। যার জন্য নিরাপদ কর্মপরিবেশের প্রশ্নটা যে অন্যান্য অন্যান্য সেক্টরে সেটাকে উত্থাপন করা হয় না। তো আমরা দেখলাম যে গার্মেন্টসের ক্ষেত্রে বিশেষ করে রানা প্লাজা ভবন ধসে 138 জন শ্রমিকের মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু গার্মেন্টসের এবং কাজের যে অগ্নিকাণ্ড হয় 12 সালে, সেটার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত হয়েছে যে আসলে কর্মপরিবেশ ভালো না। এখন এখন ধরুন যে সারা দেশের যে পরিস্থিতি, এই অবস্থার মধ্যে আমরা পোশাক কারখানার কথা করলে দেখবো যে কাজিরানা প্লাজার পরে এখানে হয়েছে, এখানে এবং অ্যালায়েন্স ব্র্যান্ডগুলির অর্গানাইজেশন, তারা এখানে নিরাপত্তার জন্য কাজ করেছে। আমাদের দেশীয় উদ্যোক্তা যারা আছে তারা এর মধ্যে কাজ করেছে, কিন্তু অন্যান্য সেক্টরে কিন্তু এটা নিয়ে কোনো কাজ হয়নি। যেমন আজকে আমরা হাসান ফ্রুটস লিমিটেডের কথা যদি আমরা দেখি, সেখানে শুধুমাত্র জুস, সেজার জুস যেটা হতো, সেখানে চকলেট ছিল, টোস্ট ছিল, একটা গুরুত্বপূর্ণ 6 তলার একটা কারখানা, সেখানে অনেক বিষয় ছিল, কিন্তু নিরাপত্তার দিকটা ও নিরাপদ কর্মপরিবেশের দিকটা কিন্তু অনুল্লেখ থেকে গেছে। আমরা কিন্তু দেখি যে নিরাপদ এবং সেজার ফুডসের এই কারখানাটাও কিন্তু আসলে এখানে তাদের দেশীয় কারখানা যেরকম ছিল, বিদেশেও তাদের কিছু কারখানা আছে, তার মানে এটাও কিন্তু একটা এক্সপোর্টের সাথে জড়িত ছিল। সেই অনুযায়ী যেরকম নিরাপত্তা হওয়ার কথা আসলে হচ্ছে না। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আপনার কাছে আরো অনেক প্রশ্ন আমাদের আছে। মীর নাসির হোসেন, আপনার কাছে আসতে চাই। আসলে গার্মেন্টস সেক্টরের নিরাপত্তা নিয়ে আমাদের অনেক রকম কথাবার্তা হয়েছে এবং যার ফলে আসলে বাংলাদেশে এখন গার্মেন্টস কারখানাগুলোর পরিবেশ আগের চেয়ে অনেক ভালো বলে আমরা জানি। অনেকগুলো গ্রিন ফ্যাক্টরিও বাংলাদেশে আছে, বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি মনে হয় বাংলাদেশে, এই তথ্যটি আমরা বিভিন্ন জায়গা থেকে পাই। কিন্তু অন্যান্য কারখানাগুলো, যেমন যদি আমরা সেজান জুসের কারখানার কথাটা বললাম, বা যেগুলো আসলে অপ্রাতিষ্ঠানিকভাবে আসলে যে শিল্পগুলো গড়ে উঠছে, সেখানকার পরিবেশ কতটুকু ভালো বা মন্দ মিলিয়ে আপনার কি অভিজ্ঞতা আছে, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে সেজান জুস মানে হাশেম যে যারা মৃত্যুবরণ করেছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং যারা অসুস্থ হয়ে হাসপাতালে হয়েছে তাদের আশু আরোগ্য কামনা করছি। যে জিনিসটা আছে, আপনি গার্মেন্টস এর কথা দিয়ে শুরু করেছেন, আমাদের কোনো সেক্টরই কিন্তু খুব অর্গানাইজড ছিল না। যে কোনো দেশেই
একটা কতগুলি রেগুলেটরি অথরিটি থাকে। আপনার ব্যাপার হচ্ছিল যে আপনি একটা বিল্ডিং করবেন, একটা ফ্যাক্টরি করবেন, সেখানে ফ্যাক্টরি অ্যাপ্রুভালের একটা অথরিটি থাকতে হবে। যেমন ঢাকা অঞ্চলে যেমন রয়েছে রাজুক বা চিটাগংয়ে রয়েছে, কিন্তু আমাদের দেশের শিল্পায়ন কিন্তু হয়েছে প্রত্যন্ত অঞ্চলে, ইউনিয়ন পরিষদের মতো জায়গায়, উপজেলা পরিষদের মধ্যে, যেখানে প্রপার রেগুলেটরি কোনো অথরিটি নেই যে বিল্ডিং বা ফ্যাক্টরি আমরা যেটা করি সেটার আপনার অ্যাপ্রুভাল বা এটা চেক ব্যাক করার কোনো। তারপরেও রয়েছে সরকারের কতগুলি ডিপার্টমেন্ট রয়েছে, যেমন ফ্যাক্টরি ইন্সপেকশন ডিপার্টমেন্ট রয়েছে, এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট রয়েছে, রয়েছে হচ্ছিল ফায়ার ডিপার্টমেন্ট। এগুলি কিন্তু কতগুলি কমপ্লায়েন্স ইস্যু থেকে যায়, সেগুলো কিন্তু আমরা দেখি না। কিন্তু বাস্তবে মাঝে মাঝে আমরা দেখি বছরে একবার আসেন ফ্যাক্টরি ইন্সপেকশন ডিপার্টমেন্ট থেকে, তারা দেখেন কতগুলি ফর্ম দিয়ে কতগুলি জিনিস দেখে চলে যান। ফায়ার ব্যাপারে কতগুলি এক্সটিংগুইশার আছে, কতগুলি দেখে চলে যান। এই জিনিসগুলি কিন্তু আমি মনে করি যে সঠিক নয়। প্রত্যেকটা এই যে সমস্ত ফ্যাক্টরিগুলিতে অনেক মানুষ কাজ করেন, এক্সপ্লোসিভ থাকে, প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ থাকে, কেমিক্যালস থাকে, গ্যাস যেখানে বাতাসের সাথে সংস্পর্শে আসলে আগুন ধরতে পারে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলি প্রতিনিয়ত একটা রেগুলেটরি অথরিটির মনিটরিং এর মধ্যে আনা দরকার। এবং ফায়ার ড্রিলিংটা করার একটা কোড রয়েছে যে কবে কখন কি করতে হবে, সেই জিনিসটা মানা হয় না। আজকে ফ্যাক্টরি যারা করেছেন, আজকে যে দুর্ঘটনা হয়েছে রানা প্লাজায় যে হয়েছে, আমি মনে করি যে যারা করেছেন তারা নিশ্চয়ই দায়ী। কারণ আমি একটা জিনিস করতে যাচ্ছি যেখানে মানুষ থাকবে, মানুষের জীবন নিয়ে আমরা কাজ করছি, সেখানে তাদের নিরাপত্তাটা আমাদের নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তারপরে থেকে যা হচ্ছিল যে একটা রেগুলেটরি অথরিটি, সরকার বা সরকারি ব্যবস্থাপনার কিন্তু একটা দিক রয়ে গেছে, কারণ তারাও তো এই দায় থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। সেটাই, মানে কারখানা পরিদর্শক বা সমস্ত যারা ইন্সপেক্টর ছিলেন তারা আসলে কি করলেন, তারা কিভাবে কারখানাটিকে চলতে দিলেন? সেই জিনিসটা তো আমার প্রশ্নটা হচ্ছিল যে এই জায়গাটাতে হোলিস্টিক্যালি যদি আমরা না করতে পারি। আপনি গার্মেন্টস এর রানা প্লাজার পরে যেটা হয়েছে অ্যাকর্ড অ্যালায়েন্সের, যে মূলত বায়ার্সদের ইনফ্লুয়েন্সে এবং আমাদের যারা শিল্প মালিকরা রয়েছেন সিদ্দিক ভাইয়ের মতো, তারা কিন্তু কমপ্লায়েন্সের মধ্যে এসেছেন। তার অনেক কিছু তারা একটা এসওপি দিয়েছেন বা ক্রিটিক্যাল লাইন দিয়েছে কি কি করতে হবে, ফায়ার এক্সিটটা কিভাবে থাকতে হবে, স্প্রিংকলার কিভাবে থাকতে হবে, কিভাবে সেফটি মেজার ইনশিওর করা যায়। এই কোড অফ কন্ডাক্টটা আমাদের আনফরচুনেটলি অন্য কোনো ইন্ডাস্ট্রি যে গড়ে ওঠেনি। না ওঠার ফলে যত্রতত্রভাবে অনেকটা প্রকৃতির নিয়মে শিল্প গড়ে উঠছে, যেটা বাঞ্ছনীয় নয়। তো এই দায়িত্ব যেমন মালিক পক্ষে রয়েছে, এবং সেই দায়িত্ব আমি মনে করি যে সরকারের বিভিন্ন সংস্থা যারা এর সাথে সম্পৃক্ত, তাদের দায়িত্ব তারা কোনোভাবেই এড়াতে পারেন না। আজকে হয়তো ওনাদের জেলে দিবেন, ওনাদের করতে পারেন, কারণ মানুষের জীবন যখন হানি হয়েছে, কিন্তু যারা এই জিনিসগুলি প্রতিপালন করেননি তাদেরও কিন্তু আপনার অ্যাকাউন্টেবল করতে হবে, এই আওতায় আনতে হবে বলে আমি মনে করি। জি, আপনার কাছে আমি আবারও আসবো। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আসে। আসলে কোনো ঘটনা ঘটলেই আমরা দেখি যে আসলে এটা ছিল না সেটা ছিল না বলে আমরা গণমাধ্যমে প্রকাশ করি, সরকারের পক্ষ থেকে বলা হয় বা কর্তৃপক্ষ বলে যে আগে তারা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করেনি বা এটা ছিল না সেটা ছিল না। কিন্তু আসলে দেখার দায়িত্ব যাদের, তারা কতটুকু দায়িত্ব পালন করছে বলে আপনি মনে করেন? আর তার পাশাপাশি আমরা গার্মেন্টস শিল্পকে আসলে যে জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি, সেই নিরাপদ জায়গাটি বাংলাদেশে আছে কিনা, এবং তার পাশাপাশি অন্যান্য কারখানাগুলোর আসলে কি অবস্থা, কি বলবেন আপনি? দেখুন, বাংলাদেশে যে হারে শিল্পায়ন হয়েছে সে হারে আসলে শিল্প পর্যবেক্ষণ মনিটরিং এর যে অথরিটির যে শক্তিশালীকরণ সেটা করা যায়। আমাদের উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে নিজেদের চেষ্টায় তারা এগিয়ে গেছেন এবং অনেক ইনোভেটিভ ওয়েতেই ছোট থেকে তারা বড় হয়েছেন। কিন্তু এটি করতে গিয়ে অনেক ক্ষেত্রেই হয়তো নিয়ম যে সমস্ত পরিপালনের দরকার হয় সেটি করবার জন্য তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা বা তাদের নিজেদের যে সচেতনতা, সেখানে যেমন একদিকে ঘাটতি ছিল, আবার একই সাথে প্রতিষ্ঠানগত জায়গাতেও সেইভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে না ওঠার কারণে এই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোকে যে নিয়মিত সচেতন করা হবে সেটিও আসলে ঠিক মতো করে ওঠেনি। ফলে সবসময় যেটি হয় যে আমাদের মনে হয় সবসময় একটা বড় ঘটনা বা দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে হয়, তাহলেই আমাদের আসলে সকলের টনক নড়ে।
আমরা হয়তো রানা প্লাজা বা তার আগে তাজরিনের মতো বড় দুর্ঘটনা হয়েছিল বলেই সকলে উদ্যোগ নিয়ে এই বড় একটি সংস্কার কাজটি করা গেছে। আমি এখানে সিদ্দিক ভাইকে দেখছি, সিদ্দিক ভাইয়ের সময় কিন্তু বড় সংস্কার কাজের অংশ ছিলেন, সিদ্দিক ভাই নিজে ছিলেন এই সংস্কার কাজের অংশে, এবং তাদের সহযোগিতা ছিল বলেই শ্রমিক নেত্রী মোশাররফা মিশু রয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, সকলের সহযোগিতা ছিল বলে আসলে কাজটি করা গেছে, এবং বাইরের চাপটি ছিল সেটিকে আমরা ব্যবহার করতে পেরেছি। কিন্তু একই সাথে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হলো আমাদের উদ্যোক্তারা নিজেরা সচেতন হয়েছে। এখন এই সচেতন ভাবটা কিন্তু আমরা অন্যান্য খাতেও আমরা দেখতে চাই। এখন সমস্যা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো এগুলো দেখবে তাদের আবার সক্ষমতার অভাব আছে। আমাদের যতটুকু এখন পর্যন্ত লোকবল রয়েছে, আজকে আমাদের একটি ডায়ালগ ছিল, সেখানে ডাইফের আইজি বলছিলেন যে পরিমাণ প্রতিষ্ঠান আমাদের রয়েছে, প্রায় 99,000 প্রতিষ্ঠান তাদের আওতাধীন রয়েছে, অথচ ইন্সপেক্টর রয়েছেন তাদের হাতে মাত্র 370 জন। এই 370 জন ইন্সপেক্টর দিয়ে ফর্মাল সেক্টরের 99,000 প্রতিষ্ঠানকে দেখভাল করা মানে অসম্ভব একটি বিষয়। এর বাইরে আবার 4 লক্ষ ইনফর্মাল প্রতিষ্ঠান রয়েছে। সুতরাং এই যে বিপুল পরিমাণ প্রতিষ্ঠানের দেখভাল করার দায়িত্ব মাত্র 300 থেকে 400 জন পরিদর্শক, এটি আসলে দুরূহ একটি কাজ। সুতরাং সেই জায়গাটিকে মানে প্রতিষ্ঠানগুলোকে সবল করা, দক্ষ করা, এবং একই সাথে এর জন্য আমি বলবো যে বেসরকারি ধরনের উদ্যোগগুলোকে এর সঙ্গে সহযোগী হিসেবে নিয়ে আসা। সরকারি প্রতিষ্ঠান অনেক বড় করে যে আপনি সবগুলো এর ভিতরে আনবেন তার দরকার নেই। অনেক সময় সরকারের সঙ্গে বেসরকারি খাতের মনিটরিং ইন্সপেকশন সিস্টেমগুলোকে ব্যবহার করা যায়। যেমন এই মুহূর্তে গার্মেন্টস খাতে আরএমজি সাস্টেইনেবিলিটি কাউন্সিল কাজ করছে, তো তারা কিন্তু সরকারের সহযোগী হিসেবে তারা এখানে একটি ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে, যদিও এখানে কিছু দ্বিধা রয়েছে, কিন্তু তারপরে আমি বলবো যে এরকম ধরনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দিয়েও আপনি বিস্তৃত পরিসরে প্রাথমিক কাজগুলো সেরিয়ে নিতে পারেন। না হলে যদি শুধু সরকারের প্রতিষ্ঠান, লোক কবে নিয়োগ হবে তাদের মাধ্যমে সকলের পরিদর্শন, তাহলে কিন্তু এই কোশ্চিনকালেও আমরা এগুলো শেষ করতে পারবো না। সুতরাং প্যারালালি আমাদের সরকারের উদ্যোগ, বেসরকারি উদ্যোগ, এবং একই সাথে যাতে সমস্ত খাতগুলো যেখানে এই দুর্ঘটনা প্রবণ, আমি তো কয়েকটি খাতের কথা একটু আগে নাসির ভাইও বললেন, যেমন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেমন প্লাস্টিক ইন্ডাস্ট্রি, যেমন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, মাল্টি স্টোরিড বিল্ডিং, বা যেখানে ডিপার্টমেন্টাল স্টোর বা বড় ধরনের যে সমস্ত সেন্টার গুলো রয়েছে যেখানে প্রচুর লোক যাতায়াত করে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আগে চিহ্নিত করে, যেখানে ঝুঁকি বেশি এগুলোকে আগে চিহ্নিত করে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আগে পর্যবেক্ষণ নিয়ে আসা। শেষ করছি এটা বলে যে আমাদের জন্য ভালো হচ্ছে যে রানা প্লাজা একটা মডেল দিয়ে গেছে আমাদের, এই যে অ্যাকর্ড অ্যালায়েন্সের সংস্কারের কারণে একটা মডেল তৈরি হয়েছে, কিভাবে সংস্কার করতে হবে, কিভাবে মনিটর করতে হবে, কিভাবে ওয়ার্নিং দিতে হবে। ওই মডেলটিকে কিন্তু আমরা এখনো ব্যবহার করতে পারি অন্যান্য খাত পর্যবেক্ষণের জন্য, তাহলে আমরা ভালো ফল পাবো। জনাব সিদ্দিকুর রহমান, আপনার কাছে আমরা আসতে চাই। আসলে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলেছি, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আসলে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা অনেক বেশি কথা বলি বা গণমাধ্যমে সেগুলো আলোচিত হয়। আপনারা যারা কাঠামোর মধ্যে অবস্থান করছেন, আপনারা নিশ্চয়ই তথ্যগুলো আগে থেকে জানেন কিনা, আসলে যে বাংলাদেশে যে কারখানাগুলো আছে সেই কারখানাগুলো পরিবেশ, তার সঙ্গে সঙ্গে এই পরিদর্শকদের যাওয়া না যাওয়া, এগুলো বারবারই আলোচনা হয়। আসলে সমাধানটা কি হতে পারে, এই অনিরাপত্তার আসলে মানে সমাধানটা কি হতে পারে বলে আপনি মনে করেন, সিদ্দিকুর রহমান? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ এখানে আমার বিজ্ঞ আলোচক আছেন নাসির ভাই এবং গোলাম মোয়াজ্জেম, মোশাররফা মিশু, সবাইকেই ধন্যবাদ। আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা এই সেজান ফুড এই ইন্ডাস্ট্রিতে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন, তাদের রুহে মাগফিরাত কামনা করছি, এবং সাথে সাথে যারা আহত আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনি ঠিকই বলেছেন যে আমাদের মতো দেশে 50 বছর বয়স আমাদের দেশের, কিন্তু তার মধ্যে প্রথম 20 বছর কিন্তু আমাদের এখানে সেরকম কোনো ইন্ডাস্ট্রি হয়নি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা বলতে চান সেটা গত 20-25 বছর ধরে কিন্তু হয়েছে 90s এর পরের থেকে। তাহলে সেরকম একটা দেশে কিন্তু বিভিন্ন ভাবে এই ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠবে এবং এটা দেখভাল করার মতো ওইরকম লোকজনও থাকবে না, এটাই কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু যখন বড় কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তখন তো আমাদের টনক নড়ার কথা এবং নড়ে, এবং তারপরে আমরা কিন্তু সবাই মিলে ব্যস্ত হয়ে যাই এরকে ঠিক করার জন্য। যেমন আগে দুর্ঘটনাগুলো গার্মেন্টসে ঘটতো বিদায়, গার্মেন্টসে কিন্তু এখন গত প্রায় আমি বলতে পারি যে 7-8 বছর কোনো দুর্ঘটনা কিন্তু ঘটেনি। তার মানে যে ফায়ার হয় না তা না, হয়, কিন্তু আমাদের ফায়ার একটা মনিটরিং সিস্টেম আছে।
আপনার বিল্ডিং এ সেন্ট্রাল ফায়ার ডিটেকশন সিস্টেম আছে, সেই সিস্টেমে আপনি দেখতে পারতেছেন, লোকেট করতে পারতেছেন। তো এই যে কতগুলো সিস্টেম আছে, এই সিস্টেমগুলা আপনি যেটা বললেন যে সমাধানটা হলো একটা ইন্ডাস্ট্রি যখন আমি করতে যাব, যেমন ফায়ার বিল্ডিং কোড আছে, ফায়ারের জন্য কোড আছে, ইলেকট্রিক্যাল কোড আছে, এগুলো মেনে যদি আমি করি, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু কোনো কলাপসিবল গেটও রাখতে পারি না, তালা লাগানো তো অনেক পরের কথা, এবং প্রতিটা জায়গায় আমাদেরকে কিন্তু ফায়ার ডোর ব্যবহার করতে হয়। সেই সব জিনিসগুলো যদি থাকতো তাহলে আজকে এখানেও এরকম ভাবে মানুষ নিহত হতো না। তো সেই জায়গার মধ্যে আমি বলবো যে যখন আমি একটা ইন্ডাস্ট্রি করতে যাই, আমাকে তো এইটার প্ল্যান পাস করতে যাইতে হয়, তাহলে তাদের কিছু দায়িত্ব আছে যে আমি কিভাবে প্ল্যানটা দিলাম এবং সেই অনুযায়ী আমি বিল্ডিংটা করছি কিনা। অ্যাটলিস্ট প্রথম দিকে তো সেটা মনিটর করতে পারে যে বিল্ডিংটা সেরকম হচ্ছে কিনা, একবার দুইবার ইন্সপেক্টর পাঠিয়েও তো দেখতে পারে। যদি দেখে বিল্ডিং এর কোনো ভায়োলেশন আছে তাহলে আপনি বন্ধ করে দেন, 1 নম্বর। 2 নম্বর হলো এরপরে আপনি ফায়ারের লাইসেন্স নিতে হয়, তো ফায়ারে গেলে পরে ফায়ারের তারাও কিন্তু ভিজিট করে দেখে তারপরে আপনাকে দিবে ইলেকট্রিক্যাল জিনিসটা। আর সবচেয়ে বড় প্রথম কথা হলো যে যারা মনিটর করবে সেটা তো মনিটর করবে, কিন্তু এজ এ ব্যবসায়ী আমি নিজেও বলবো যে আমাদেরও কিন্তু একটু মন মানসিকতার পরিবর্তন এখন আসা উচিত। স্বাধীনতার এই 50 বছর পরে আমাদেরও কিন্তু এতদিনে, আমি যেটা বললাম প্রথমে, যে প্রথম দিকে একটু এদিক সেদিক ভাবেই কিন্তু একটা দেশ গড়ে ওঠে, সেই জায়গা থেকে আজকে কিন্তু আমরা 50 বছর অতিক্রম করেছি। অতএব আমাদের ব্যবসায়ীদের নিজেদেরও একটু চিন্তা করতে হবে যে আমার শ্রমিক বা আমার একটা লোক, ওইখানে আমিও তো থাকতে পারতাম ওই সময়। আপনি যখন একটা ইন্ডাস্ট্রি করছেন তাহলে সেই ইন্ডাস্ট্রিতে মালিকও তো থাকতে পারে, তার সন্তানও থাকতে পারে, সেই সময় যদি ফায়ার হয় তখন কি হবে? অতএব সেফটি ইস্যুটা কিন্তু সবার জন্য। এবং ধরেন গেট লাগিয়ে দিয়ে কাউকে সেখান থেকে বের হতে না দেওয়া, মানে একটা গুদাম ঘরের মতো জায়গায় কারখানা তৈরি করা, এটা আসলে দেখভাল কারা করবে, মানে কিভাবে সমাধান করতে পারি আমরা আসলে? না, দেখভাল তো করার দায়িত্ব সবকিছু লেবার মিনিস্ট্রি দায়িত্ব আছে, তাদের দেখভাল করার দায়িত্ব। কিন্তু একটু আগে মোয়াজ্জেম সাহেব যে তথ্যগুলো দিচ্ছিল সেটা আপনি চিন্তা করেন, 99,000 ইন্ডাস্ট্রির জন্য 370 জন লোক, আবার 4 লক্ষ, এবং এর বাইরেও 4 লাখ আছে। তো এইটা দেখভাল করা কিন্তু অত সহজ কাজ নয়। তারপরেও আমি বলবো যে শুধুমাত্র ডাইফের কাজ না, এই কাজটা প্রথম দিকে মনিটর করা দরকার যারা বিল্ডিং এর অ্যাপ্রুভাল দিচ্ছে, মানে ঢাকা শহরে রাজুক বা অন্যান্য জায়গায়। এখন কথা হলো যে আজকের থেকে আবার আরেকটা জিনিস অন্যদিকে দেখেন, যদি আপনি এই যে দুর্ঘটনা ঘটার পরে আপনি অ্যারেস্ট করলেন, এটা কিন্তু সমাধান না। কারণ হলো এই ইন্ডাস্ট্রিটা একে তো ধ্বংস হয়ে গেল, তা পুরে ধ্বংস হয়ে গেল, তারপরে এটার যে এটাকে যে ঠিকঠাক করা সেটা তো ওই মালিক পক্ষেরই করতে হবে, তা নাহলে তো আর তারা দাঁড়াতে পারে না। যেমন রানা প্লাজার লোকজনের যখন মালিকদেরকে অ্যারেস্ট করা হলো, সেই ফ্যাক্টরিগুলো কিন্তু পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যায় আজ পর্যন্ত। কিন্তু অ্যারেস্ট না করে অন্য কোনো উপায় কি আছে কিনা আসলে? এতগুলো মানুষের মৃত্যু, জীবন, এতগুলা লোকে অ্যারেস্ট করার দরকার নাই। এখান থেকে 2-1 জনকে করেন, আবার 2-1 জনকে আপনি সুযোগ দেন ইন্ডাস্ট্রিটা ঠিক করার জন্য, তাই তো সে আবার ঠিকঠাক করে যদি ঠিক যে আইন কানুন মেনে যদি ঠিক করতে পারে, তাহলে আপনার আবার তার সে এমপ্লয়মেন্ট করতে পারে। সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু আজকের থেকে 20 বছর আগে আমি যে ইন্ডাস্ট্রি করছি সেই ইন্ডাস্ট্রি আর আজকে বা গত 5 বছর আগে যেটা করছি একরকম না। তাহলে সেই জায়গায় যদি কোনো কিছু হয়, এখন মালিক তো ওখানে থাকে না, তাহলে তাকে যদি অ্যারেস্ট করে ফেলানো হয় তাহলে মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাবে যে আমি ইন্ডাস্ট্রি করে পরে আমাকে তো জেলেও যাইতে হইতে পারে। তখন যখন জেলে যাইতে হবে তখন কিন্তু এটা আমাদের জন্য একটা। আপনার কাছে আমি আবারও আসবো সিদ্দিকুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা মোশাররফ মিশু আপনার অল্প একটু মন্তব্য শুনতে চাই। শ্রমিকের জীবন বা শ্রমিকের জীবনের মূল্য, এই যে গ্রেফতার, সবকিছু মিলে আসলে আপনাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আছে কিনা? জি, এখানে আমরা মনে করি যে শ্রমিকের জীবন মতো কারখানায় নিরাপত্তা পরিবেশ, শ্রমিকের জীবনও নিরাপত্তাহীন। তো কারখানায় আপনারা দেখেছেন যে সেখানে অগ্নি নিরাপক যন্ত্র ছিল না ব্যাপকভাবে, এখানে আরো যে সমস্ত সুযোগ সুবিধাগুলি থাকার দরকার ছিল এগুলি ছিল না। ফায়ার এক্সটিংগুইশার তো নাই, দ্রুত সিঁড়ি ব্যবস্থা নাই, মেইন গেট তালাবদ্ধ ছিল, এই সমস্ত কারণে এই ঘটনাগুলি ঘটেছে। অতএব সারা দেশের সমস্ত কারখানাগুলিতে যদি এরকম নিরাপদ কর্মপরিবেশ না গড়ে ওঠে তাহলে সেটা ইন্ডাস্ট্রির জন্য যেমন বিপদ এবং আত্মঘাতী, এবং শ্রমিকদের জীবনও কিন্তু নিরাপদ নয়। এই বিষয়গুলি কিন্তু আমরা দেখছি। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা একটা বিরতি নেব, বিরতির পরে এসে আমরা এই প্রসঙ্গে আরো বাকি আলোচনা করব। দর্শক, আমাদের সঙ্গে আপনারা সবাই থাকবেন। বিরতি নিয়ে ফিরে এসে জনতন্ত্র গণতন্ত্রে এই প্রসঙ্গের বাকি আলোচনা।
দর্শক আবারও স্বাগত। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছিলাম গার্মেন্টস এবং শিল্প কারখানার নিরাপদ পরিবেশ এই প্রসঙ্গ নিয়ে। বিরতির পরে মির নাসির হোসেন আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, আসলে আমরা গার্মেন্টসের বাইরে বাংলাদেশে যে কারখানাগুলো আছে সেখানে প্রায় 70 থেকে 90% কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা থেকে শুরু করে আগুন লাগলে সেখান থেকে বেরিয়ে আসা বা কলাপসেবল গেট তৈরি করা, এরকম অনেক ব্যবস্থাই কিন্তু আসলে অপ্রতুলতার মধ্যে আছে। কোনো ঘটনা ঘটলে সেগুলো আমাদের সামনে দৃশ্যমান হয়ে ওঠে। ঘটনা ঘটার আগে দায়িত্ব যাদের কাঁধে বর্তায় তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারছে, কোথাও কি সমন্বয়হীনতা আছে কিনা বলে আপনি মনে করেন? আসলে কার কি দায়িত্ব পালন করা উচিত? মির নাসির হোসেন। প্রথম হচ্ছে যিনি প্রতিষ্ঠান করে তুলবেন তার প্রথম প্রাথমিক দায়িত্ব যে এটা সঠিকভাবে যাতে হয়। আপনি একটা নিজের বাড়ি তৈরি করবেন, আপনাকে জানতে হবে কি করতে হবে। বাংলাদেশে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, যেটা ফলো করলে অনেক জিনিস কিন্তু কমে যায়, সেটা হলো বিল্ডিং কোড। এটা খুব কম্প্রিহেন্সিভ। এইটা যদি নিজে উদ্যোগী হয়ে করেন তাহলে উনি জানবেন যে ওনার কি করতে হবে, এবং তারপরে আসছে হলো এগুলো দেখভাল কারা করবে। এই যে বিল্ডিং কোডটা মেনে বিল্ডিংটা হলো কিনা, এটা প্রপারলি এটা আপনার অ্যাপ্রুভড হলো কিনা কম্পিটেন্ট অথরিটি থেকে। অথরিটি তো আবার অনেক সময় ডিফাইন করে দেওয়া যায় না। যেমন আপনি যে কথা বললেন, এখন ইউনিয়ন পরিষদ অঞ্চলে যদি আপনি কিছু করেন, সেখানে কম্পিটেন্ট অথরিটিটা কে এইটা অ্যাপ্রুভাল দিবে, কে এটা দেখবে, কে সুপারভাইজ করবে। আপনার রাজু শহর অঞ্চলে বিল্ডিং গুলি অ্যাপ্রুভ করছে, কিন্তু সেই বিল্ডিং অ্যাপ্রুভাল প্রসিডিওরটা যদি আপনি দেখেন, এইটা কিন্তু খুব কম্প্রিহেন্সিভ না। তারা যেটুকু মানে অ্যাপ্রুভ করে ডিজাইন, এটা ইনঅ্যাডিকুয়েট। এরপরে যে ডিটেল ড্রয়িং থেকে আরম্ভ করে এটা প্রপার ভেটিং করে একটা কম্পিউটার, যেমন বুয়েট রয়েছে, এখান থেকে করে যদি করা যেত, তারপরে যদি সেটা ফলো আপ করা যেত, তাহলে কিন্তু আপনার এই কাঙ্ক্ষিত ফলটা পাওয়া যেত। কিন্তু আনফরচুনেটলি ঢাকা শহরে অনেক বিল্ডিং হয়েছে যে রাজু অ্যাপ্রুভও করেছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে বিল্ডিং কোড ফলো করা হয় নাই। আপনার ফায়ার এসকেপ নেই, আপনার ফায়ার সেফটির মেজার নেই, আপনার এনভায়রনমেন্টের আপনার ক্লিয়ারেন্স নেই। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে আপনি কাকে দায়ী করবেন? আজকে আমাদের অনেক উন্নতি হয়েছে। আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, আপনি উন্নয়নশীল দেশের পর্যায়ে চলেছে। 26 সালে যে সনদটা আমরা হয়তো পাবো, সেই পর্যায়ে এসে তো আমাদের অনেক কিছু করার এখন দরকার পড়ে গেছে। কারণ হচ্ছে যে আমাকে কমপ্লায়েন্ট হতে হবে বিভিন্ন ইস্যুতে। সেখানে আপনার এনভায়রনমেন্ট হোক, মানুষের জীবন হোক, সেফটি হোক, সেই জিনিসটা করতে হবে। সেখানে আমাদের সমন্বয় তো হচ্ছেই না, আসলেই কোড অফ কন্ডাক্টটাই কিন্তু ডিফাইন এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। আপনি একটা চেক লিস্ট করতে পারেন যে একটা ফ্যাক্টরি করতে হলে সেখানে কি করতে হবে, সেখানে ফ্যাক্টরি আরো কত কিছু। আপনি যদি ভার্টিক্যাল এক্সটেনশন করেন কোনো জায়গায়, সেখানে সিসমিক আপনি কোন জোনে সিসমিক জোনে রয়েছেন, সেই সিসমিক জোন অনুযায়ী সে ডিজাইনটা করা হয়েছে কিনা, সেটা কম্পিটেন্ট অথরিটি দেখতে হবে। কারণ আজকে আগুন ধরেছে, কালকে তো ভূমিকম্প হলে দেখা যাবে মানুষ, যদি সিভিয়ার ভূমিকম্প হয় তখন তো কোলাপস করে যাবে বিল্ডিং গুলি করে, যে গুলি করা হচ্ছে, যে এইগুলি তো দেখতে হবে। সেই জন্য আপনি বলছেন সমন্বয় তো আসছে পরে। আপনি রুল অফ দ্য গেম যখন আপনি সেট করবেন, মানে প্রাথমিক শর্তগুলো আসলে পূরণ করা হয় না, সেক্ষেত্রে সমন্বয় অনেক পরের কথা। আসলে এই জিনিসটাই হচ্ছে না, তো হয়নি এখন পর্যন্ত। জি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা অনেক সময় নষ্ট করি। জি, আপনার কাছে আমি নষ্ট করে ফেলেছি, এর থেকে দেরি করার সময় কিন্তু নেই, আমরা অবকাশ নেই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি থাকুন আমাদের সঙ্গে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আসি। আসলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে বাস্তবতা এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ভবন, তার সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ড, মানুষের মৃত্যু, আগুন লাগবে, এটা একটা স্বাভাবিক বাস্তবতা কলকারখানায় আসলে, কিন্তু সেখান থেকে এতগুলো মানুষের মৃত্যুবরণ করতে হবে, এই বাস্তবতার সঙ্গে আসলে আমরা কতটুকু খাপ খাওয়াতে পারছি? আমাদের আসলে কি করণীয় সেটি আমাদের সবারই জানা, কিন্তু করতে বাধা কোথায়, সেটি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই আমরা। দেখুন, এটা খাপ খাওয়ানোর কোনো বিষয় না, এই বাস্তবতাটা মানারও কোনো সুযোগ নেই। এবং প্রথম কথা হচ্ছে, আগুন লাগার বিষয়টাও যদিও আমরা ধরে নেই যে এটা দৈবাত হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই আগুন লাগার কারণ কিন্তু মানব সৃষ্ট এভাবে যে ঠিকভাবে কোনো একটি প্রতিষ্ঠান বা কোনো একটি জিনিস যদি সেট আপ না করা হয়, যে মানের জিনিস ব্যবহার করার কথা সেই মানের যদি ব্যবহার না করা হয়, তাহলে সেখানে
দুর্ঘটনা হবে, কিন্তু সেটাকে কিন্তু দুর্ঘটনা বলাটা অনুচিত, এবং তার কারণে যদি মৃত্যুর ঘটনা ঘটে সেটা তো আরো দুর্ভাগ্যজনক। এবং একটি প্রতিষ্ঠানে যদি পর্যাপ্ত ইভাকুয়েশন সিস্টেম থাকে তাহলে আসলে মৃত্যুর ঘটনাও আসলে কোনোভাবে ঘটার কথা না। আমাদের মতো এত দুর্ঘটনা প্রবণ কিন্তু অন্যান্য শিল্পাঞ্চলগুলোতে, আমরা শিল্প প্রবণ দেশগুলোতে এতটা দেখি না যেটা আমরা এখানে দেখি। সুতরাং সেই জায়গাটি আমাদের এখানে মাথায় রাখার বিষয় রয়েছে যে আমরা পর্যাপ্তভাবে উদ্যোগ নিচ্ছি কিনা, যে কারখানা গুলো মান উন্নয়ন করা হচ্ছে কিনা। আমি যদি আপনার দ্বিতীয় প্রশ্নটি একটু যদি আরেকবার বলেন। আমি বলছিলাম যে আসলে এই অর্থনৈতিক উন্নয়ন তার সঙ্গে সঙ্গে আমাদের কারখানার বাস্তবতা, আসলে আমরা জানি যে সমস্যাগুলো চিহ্নিত, কিন্তু সমাধানের উদ্যোগটি আসলে শুরু হয় বা হয় না, বা মাঝখানে থেমে যায়, হোঁচট খায়, এগুলোর পেছনে আসলে কি যুক্তি, কি কারণ? প্রথমত হলো যে হ্যাঁ, একটি হতে পারে যে আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং যে মাত্রায় আমরা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের জন্য যে ধরনের প্রতিষ্ঠান, সেখানে সরকারের অর্থ বরাদ্দে এক ধরনের সীমিতি থাকে, কিন্তু এটি চাইলেও কিন্তু বিদেশি দাতা প্রতিষ্ঠান বা অনেকের কাছে এই সমস্ত ক্ষেত্রে অর্থ চাইলে পাওয়া যায়, কিন্তু সেই উদ্যোগটা অনেক সময় সরকারের দিক থেকে নেয়ার ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় উদ্যোগী হওয়া যায় না। এটি একটি দিক। দ্বিতীয় দিক হলো যে অনেক সময় ভিতরেও অনেক রকমের ভেস্টেড গ্রুপ থাকে যারা আসলে খুব চান না যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়ে উঠুক, এরকম ধরনের প্রবণতা রয়েছে। আমার খেয়াল আছে আমি রানা প্লাজা দুর্ঘটনার আগে যখন ডাইফের প্রতিষ্ঠানে গিয়েছিলাম, আমার রীতিমতো মানে মন খারাপ হয়ে গিয়েছিল যে একটা ছোট্ট কোণার বিল্ডিং, অন্ধকার, সেখানে এই প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে, অথচ রানা প্লাজার পরে যে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হলো তার ফলে কিন্তু এখন 20 তলা একটি শ্রম ভবন করা গেছে, এবং সেখানে এখন আধুনিক সমস্ত মানদণ্ডে সেগুলো করা গেছে। সুতরাং চাইলে সম্ভব, যদি সরকারের দিক থেকে সেই উদ্যোগটি থাকে। আর ভেস্টেড যে সমস্ত কোয়ার্টার অনেক সময় চান না যে এই সমস্ত প্রতিষ্ঠান, সেগুলো থেকে দূরে থাকার জন্য সরকারের রাজনৈতিক অঙ্গীকারটি খুবই গুরুত্বপূর্ণ। এবং সে কারণেই দেখবেন যে রানা প্লাজার পরে বিভিন্নমুখী উদ্যোগ ছিল যে না, দরকার নেই, যেভাবে চলছে সেভাবে চলুক, কিন্তু সরকারের দিক থেকে যেহেতু একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল যে না, বাংলাদেশ এই ধরনের একটা রেপুটেশন নিয়ে থাকবে না যে এখানে গার্মেন্টস খাতের মতো প্রতিষ্ঠানগুলোতে কর্মপরিবেশ নেই, এই রাজনৈতিক অঙ্গীকারের উপর ভিত্তি করেই কিন্তু দেখা গিয়েছে পরবর্তীকালে উদ্যোগগুলো নেওয়া গেছে। সুতরাং সেরকম একটি জায়গায় আমাদের যেতে হবে যে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যটা প্রকাশ করতে হবে, এবং তার মাধ্যমে উদ্যোক্তা, সরকারের প্রতিষ্ঠান, যারা বায়ার রয়েছেন, তারা নির্বাচিত প্রতিনিধি, তারা তখন সেখানে যুক্ত হবেন, সেটি একটি দিক। আপনার কাছে আরেকটি ছোট্ট সম্পূরক প্রশ্ন করি এ প্রসঙ্গে। আসলে এখানে অনেকগুলো স্টেক হোল্ডারদের কথা আসছে, পরিদর্শন, অগ্নি নির্বাপন ব্যবস্থা। আসলে আমরা অনেক সময় দেখেছি অনেকে সেখানে না গিয়েও আসলে রিপোর্ট প্রদান করেন যে সব ঠিকঠাক আছে। এই যে মাঝখানে কাঠামোর মধ্যে লু ফলসটি আছে, এটি আইডেন্টিফাই হওয়া জরুরি কিনা, বা জরুরি করতে কি করা প্রয়োজন বলে মনে করেন গোলাম মোয়াজ্জেম? না, ঠিকই বলেছেন। যেমন আমি যদি প্রশ্ন করি যে এই সেজান জুসের এই কারখানাটিতে যে মাত্রার সিঁড়ি এবং যে সেখানে কেচি গেট লাগানো হয়, এগুলো তো নতুন শ্রম আইন অনুযায়ী এটা পর্যবেক্ষকের চোখে পড়ার কথা, মানে চোখে পড়াতে, এবং সেটির জন্য তার আসলে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত ভাবে তার অধিকার দেওয়া আছে। তিনি কি সেটা নিয়েছেন, নাকি না নিয়ে তিনি অন্য কোনো পন্থায় গিয়েছেন? সুতরাং সেই জায়গাটিতে কিন্তু প্রশ্ন থাকে। তো সেই জায়গাটির ক্ষেত্রে যেটি করার, সেটা হলো যে অ্যাকাউন্টেবিলিটি চেক করা, একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যেটি গার্মেন্টস এর জন্য যেটি করা হয়েছে, এগুলো মানা হচ্ছে কিনা সেটা যেমন দেখা হয়, এবং সেটা পরবর্তীতে আবার ভিজিটে, সারপ্রাইজ ভিজিটে গিয়ে দেখা হয় যে সেগুলো আসলে করা হয়েছে কিনা। এবং এই জায়গাগুলোতে যেটি প্রয়োজন সেটি হলো যে তৃতীয় পক্ষের মাধ্যমে এই জায়গাগুলো পর্যবেক্ষণে পাঠানো, যে কর্তৃপক্ষ এগুলো পর্যবেক্ষণের দায়িত্ব, তারা এটি ঠিক মতো করছে কিনা, এবং সেই জায়গায় কোনো ধরনের ব্যত্যয় হচ্ছে। যেমন আমি যদি এখন বলি, এই সেজান ফুডসের এই কারখানাটিতে যে ধরনের ত্রুটিগুলো পাওয়া গিয়েছে, তার জন্য যে পরিদর্শকরা এই সমস্ত পরিদর্শন প্রতিবেদনগুলো দিয়েছেন, তাদের বিরুদ্ধে কি ইতিমধ্যেই কোনো ধরনের শোকজ নোটিশ কি দেওয়া হয়েছে? দাবি উঠেছে, ব্যবস্থা হয়নি এখনো। এই ধরনের চেক এন্ড ব্যালেন্সের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু দেখা যাবে সিস্টেমের ভিতরে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি প্র্যাকটিস ফিরে আসবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিদ্দিকুর রহমানের কাছে আসি। আসলে অনেকগুলো স্টেক হোল্ডার মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এবং তার পাশাপাশি সেগুলো চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে, অর্থনৈতিক উন্নয়নে সেগুলো প্রভাব ফেলে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয় করা, আপনি আপনার আগের বক্তব্যে বলছিলেন যে আসলে মালিকদের মানসিকতা পরিবর্তন যেমন জরুরি, তার সঙ্গে প্রাতিষ্ঠানিক বিভিন্ন রকম মানসিকতা পরিবর্তনও জরুরি। এইটি সমন্বয় কারা করবে, কিভাবে সমন্বয় হবে? গার্মেন্টসের তো সমন্বয় হয়েছে, বাইরে কিভাবে সমন্বয় হবে, কি প্রস্তাব আপনার? আমাদের দেশে দেখেন হাজার হাজার ইন্ডাস্ট্রি আছে। এইসব ইন্ডাস্ট্রিগুলো প্রথমত হলো যে নিজেদের নৈতিকতা থাকতে হবে,
দ্বিতীয় হলো যে সরকারের যে লেবার মিনিস্ট্রি আছে, লেবার মিনিস্ট্রিকে আরো স্ট্রং করতে হবে, আরো স্ট্রেনথেন করতে হবে। সো আমার কেন 370 জন ইন্সপেক্টর থাকবে, তাও কিন্তু এই রানা প্লাজার পরে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আমাদের কিন্তু অফিসগুলো আছে, এলাকা ভিত্তিক অফিস কিন্তু আছে লেবারের, কিন্তু সেখানে ঠিকমতো কাজ হচ্ছে কিনা এবং সেই জায়গায় আরো লোকবল দরকার হলে সেগুলো দেওয়া। ভিজিট করতে কিন্তু খুব বেশি সময় তো লাগে না, আপনি তো গিয়ে দেখলে পরেই আপনি বুঝতে পারেন যে এই ফ্যাক্টরিটা কি কি অবস্থায় আছে। আর এই যে ফ্যাক্টরি নিয়ে আমরা আলাপ করছি আজকে, সেটা তো রূপগঞ্জে এটা সবার চোখের মধ্যে পড়ছে, এটা না দেখার তো কারোর কোনো ব্যবস্থা ছিল না। আর আমরা ইন্ডাস্ট্রিতে একটা জিনিস বলি যে কলাপসিবল গেট বন্ধ করে রাখা হয়েছিল বলে তারা লোক বের হতে পারেনি, এগুলো আসলে আদৌ আমি কালকে একজন ফায়ার ব্রিগেডের এক লোকের কথা শুনছিলাম, সে কিন্তু এরকম ভাবে বলেনি যে গেট বন্ধ ছিল। তবে কলাপসিবল গেট আমরা অ্যাভয়েডও করতে পারি, গার্মেন্টসে কিন্তু কোনো কলাপসিবল গেট নাই, তো না থাকলেও কিন্তু ইন্ডাস্ট্রি চালানো যায়। তাহলে একটা পার্ট কিন্তু হইতে পারে। ইলেকট্রিক্যাল সেফটিটা কিন্তু ইলেকট্রিক্যাল ওয়্যারিং কি কি ইউজ করতেছে এই জিনিসটা মনিটর করতে পারে, বিল্ডিং সেফটিটা দেখতে পারে। আর নাসির ভাই যেটা বলছিল যে এই বিল্ডিং কোড মেনে বিল্ডিং এর প্ল্যান এপ্রুভ কে করবে, ঢাকা শহরের মধ্যে হইলে রাজুক করবে, অন্য জায়গায় বা সিটি কর্পোরেশন হইলে তারা করবে, আর যারা ঢাকার বাইরে সেখানে আপনার ডিসির নেতৃত্বে একটা কমিটি আছে তারা করবে। এক সময় ছিল আজকের থেকে 20 বছর আগে, বা তখন ইউনিয়ন পরিষদে ইন্ডাস্ট্রি করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই একটা সাইন করে দিত, তার কাছে তো কিছুই নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো লোকবল নাই, কিছু নাই। তারপরেও আমরা ইন্ডাস্ট্রি করছি না, করছি, সেগুলো কিন্তু আমরা নিজেরা নিজেদের দায়িত্বে করছি। কতটা ভূমিকম্প হইলে কি হবে, সিঁড়ি কটা রাখা দরকার, কতজন লোক কাজ করবে, এগুলো কিন্তু দেখে নিজেরাই করতে হয়। তাই নিজেরা যদি আমরা মোটেই পরিবর্তন না হই, শুধুমাত্র যদি সরকারের মনিটরের ভরসায় যদি আমরা থাকি, আলটিমেটলি এই ব্যবসাটা যে নষ্ট হলো, প্রতিষ্ঠানটা যে পুড়লো, ক্ষতি হইলো, এটা ক্ষতিটা কার হইলো? ক্ষতিটা ওনার হইলো, এবং ওনারা বাপ ছেলে সবাই কিন্তু আজকে জেলে। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং এটার জন্য খুব বেশি কিছু করতে হয় না, নিজের যে ইন্ডাস্ট্রি করবেন। এবং এখানে আরেকটা বড় জায়গা আছে যে ব্যাংক যে আমাকে লোন দিচ্ছে, তাহলে ব্যাংকেরও কিন্তু একটা দায়িত্ব থাকে যে আমি কোথায় লোনটা দিচ্ছি, সেই ইন্ডাস্ট্রিটা কতটুকু সেই কি অবস্থা, সেটাও তাদেরও কিন্তু দেখার দায়িত্ব আছে। তো বিভিন্ন অর্গানাইজেশনের কিন্তু দায়িত্ব আছে, এই দায়িত্বটা কেউই নিতে চায় না, সবাই যার যার জায়গা থেকে যতটা অ্যাভয়েড করতে পারে ততটা অ্যাভয়েড করে। এখানে আপনার ফায়ার ডিপার্টমেন্ট আছে, বিল্ডিং রাজুক আছে, বা অন্য দপ্তর আছে বিল্ডিং এর জন্য, আপনার ইলেকট্রিক্যাল সেফটির বিষয় আছে, আপনার এনভায়রনমেন্টের বিষয় আছে, আপনার বয়লারের অধিদপ্তর আছে, বিভিন্ন জন কিন্তু এখানে যায়, বিভিন্ন জন কিন্তু এই জায়গা দেখে, দেখার পরে কিন্তু তারা ওই আসল জিনিসটা দেখে না। সেই আসল জিনিসটা দেখা এবং এগুলোকে কিভাবে ঠিক করা দরকার এখন, তা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে উদ্দেশ্য, মধ্যমায়ের দেশে আমরা ডেভেলপিং কান্ট্রিতে এখন আসছি, আমরা উন্নত বিশ্বে পরিণত হব, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু এসডিজির যে উদ্দেশ্য, এটা কিন্তু বাস্তবায়ন করা যাবে না। সেই জন্য আমি মনে করি যে এই একটা আগুন, এখানে আগুন লেগেছে একটা সিজন জুস ফ্যাক্টরিতে, অথচ ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। তাইলে আমাদের মধ্যে কিন্তু আমাদের বিরুদ্ধে লেখার জন্য, কথা বলার জন্য বহু দেশ, বহু লোক বসে আছে, তারা আসলে আমার দেশের মধ্যেই অনেক লোক আছে যারা আমাদের বিরুদ্ধে কথা বলবে। আমাদের নেতিবাচক এই সব জিনিসে হয় কি, আমাদের দেশের একটা নেতিবাচক প্রভাব পড়ে, এবং যারা রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত তাদের কিন্তু মার্কেট হারানোর একটা ভয় থাকে। সেই জন্য আমি বলবো যে এখন সময় আসছে, আমাদেরকে অবশ্যই প্রতিটা জায়গায় এগুলো দেখতে হবে এবং মনিটর করতে হবে। দরকার হলে শ্রম মন্ত্রণালয় 370 কেন, এখানে 1000 লোক নিলে কি অসুবিধা হবে, 2000 লোক নিলে কি অসুবিধা হবে? সরকারের তো এটা অসুবিধা নাই, কিন্তু সরকারের এই মন্ত্রণালয়কে আরো স্ট্রং করতে হবে। এটা যদি না করা হয় তাহলে আমরা কিন্তু দিন দিন পিছিয়ে যাব আবার। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা মোশাররফ মিশু আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে যাই। আসলে আমরা যে সমস্ত কথাবার্তায় বলছি কারখানার পরিবেশটাকে নিরাপদ করার জন্য, সেই জায়গায় শ্রমিক কাজ করে, শ্রমিকের সন্তান পরিবার আছে, মালিকেরও স্বার্থ সেখানে আছে। এই দুই পক্ষের মধ্যে সমন্বয় করে নিরাপদ কারখানার পরিবেশ তৈরি করার জন্য আপনাদের কোনো প্রস্তাবনা আছে কিনা, বা এই নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে শ্রমিকদের নিরাপত্তার সাথে কিন্তু আমি বলছি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কারখানার নিরাপদ কর্ম পরিবেশ।
কারখানা যদি নিরাপদ না হয় তাহলে শ্রমিকের জীবনও কিন্তু নিরাপদ না। সেই ক্ষেত্রে আমি শ্রমিকদের মধ্যে কাজ করা একজন সংগঠক হিসেবে বলবো যে বাংলাদেশের যে কারখানাগুলো আছে সবগুলো কারখানা আইন, শ্রম আইন বাস্তবায়ন করা, তারপর হচ্ছে আইএলও কনভেনশন যে সমস্ত বিষয়গুলো আমরা স্বাক্ষর করেছি সেই বিষয়গুলোকে বাস্তবায়ন করা, সেটা কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই রকম পরিস্থিতি যদি যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটা আমরা দেখতে চাই। যদি কারখানার মালিকরা এই জিনিসটা একটু মনোযোগের সাথে দেখা উচিত। একটা জিনিস দেখবেন যে আবুল হাসান সাহেবকে যেদিনে এই ঘটনা হয়েছে, আবুল হাসান সাহেবকে অনেক সাংবাদিকরা কন্ট্যাক্ট করতে চেয়েছিলেন ওনার প্রতিক্রিয়া নেওয়ার জন্য, ওটা সাংবাদিকরা তাকে পান নাই, প্রতিক্রিয়া নিতে পারেন নাই। কিন্তু ডেইলি স্টারের অনলাইনে দেখা গেল তিনি বলেছেন যে আমি তো কারখানায় যাই নাই, তাহলে এটা তো ওটার সাথে কামড় দেয় নাই। তারপর বলছে আমার ম্যানেজারও তো যায় নাই, সেটা আমাকে এটা শ্রমিককে করেছে। এই যে অবস্থা হয়, মানে শ্রমিকদেরকে ব্লেম দিয়ে সবকিছুতে শ্রমিকদের ত্রুটির কারণে শ্রমিকদের মন মানসিকতা সেরকম না, শ্রমিকের উপর দায় চাপিয়ে দিয়ে কিন্তু আসল কাজটা থেকে দূরে থাকলে কোনোভাবেই চলবে না, কিন্তু চলবে না। সেই জন্য আমি বলি যে আসলে কারখানাগুলো এখনো পর্যন্ত এই কাজগুলো করা উচিত। আর একটা জিনিস বলে যে কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন অধিকারও থাকা উচিত, তাহলে শ্রমিকদের যদি একটা বডি থাকে তারা কিন্তু শ্রমিকদের নিরাপত্তার জন্য কোন কোন বিষয়গুলো অপরিহার্য সেটা তারা ম্যানেজমেন্টের সাথে বসে আলোচনা করে সেটা মীমাংসা করতে পারেন। কিন্তু আমরা দেখি যে সেই পরিবেশ তো কারখানাগুলিতে এখনো গড়ে ওঠে নাই। গার্মেন্ট কারখানায় আমরা মোটামুটি একটা অবস্থা গড়ে উঠেছে, আমরা আশাবাদী যে আগামী দিন গার্মেন্ট কারখানায় আরো অনেক ভালো কর্ম পরিবেশ গড়ে উঠবে এবং শ্রমিকরা অনেক নিরাপদ বোধ করবে। এখন একটা দেখুন ধারাবাহিক ভাবে এই যে বিভিন্ন কারখানাগুলোতে অগ্নিকাণ্ড এবং ব্যাপক মৃত্যুর ফলে যেটা হয়েছে যে শ্রমিকদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে যে তারা সাইকোলজিক্যাল একটা দিকও কিন্তু দ্বিতীয় তাদের মধ্যে কিন্তু কাজ করছে। তো সামগ্রিকভাবে আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য জাতীয় অর্থনীতির দিকগুলো চিন্তা করে আমাদেরকে জাতীয় অর্থনীতিকে আমরা আরো শক্তিশালী করে তুলবো। এই কারখানাগুলো কাজের মধ্যে দিয়ে, উৎপাদনের মধ্যে দিয়ে সেই কমিটমেন্ট নিয়ে যদি উদ্যোক্তাদের কাজ করা উচিত বলে আমি মনে করি। আপনাকে শুধুমাত্র কারখানাও নিরাপদ করা যাবে, শ্রমিকের জীবনও নিরাপদ করা সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে আমাদের আসলে সবার কাছ থেকে একটু করে বাক্য আমরা শুনতে চাই, সেটা হচ্ছে গার্মেন্টস এবং কারখানার পরিবেশ নিরাপদ করার জন্য আসলে কার কি শেষ প্রস্তাব আছে। মীর নাসির হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমরা অল্প অল্প করে বলবো, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে। আসলে আমাদের এই সমস্ত ঘটনা যখন হচ্ছে তারপর খুব হইচই হয়, পরে স্থিমিত হয়ে যায়। চুরিহাটটার যে আগুনের পরে আজকে পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা না হয়েছে যে কেমিক্যাল গোডাউন রিপোর্ট ঢাকা থেকে চলে যাবে, সেই ব্যবস্থা নেই। তারপরেও হয়েছে। আসলে ঘটনার পরে দৌড়ে লাভ নেই, আসলে ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিতে হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই জিনিসটা এনশিওর করতে হবে। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কি ঘটনার আগে আমরা দৌড়াই না, ঘটনা হলে আমরা অনেক বেশি প্রতিক্রিয়াশীল হয়ে উঠি বা প্রতিক্রিয়া দেখাই সেখানে? এখানে আগে পরে অবশ্যই আগে দৌড়ানোর বিষয়টি জরুরি, কিন্তু আমি যে কথাটি বলবো সেটা হলো যে কারখানার ভিতরেই আসলে কারখানার কর্ম পরিবেশ দেখবার যে জন্য যে ধরনের উদ্যোগগুলো সেগুলোকে সক্রিয় করা, এর ভিতরে কারখানা পর্যায়ে সেফটি কমিটি এখন করা বাধ্যতামূলক করা হয়েছে। আমার মনে হয় সেফটি কমিটিগুলো যদি সক্রিয় হয় তাহলে এই কারখানা পর্যায়ে তাদের যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি বা ব্যত্যয় হলে সেগুলো কিন্তু তারা ইনফর্ম করতে পারে, সেটি এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সাথে শ্রমিকদের ভূমিকা, ট্রেড ইউনিয়ন তাদেরও ভূমিকা এখানে যুক্ত করা যেতে পারে। সিদ্দিকুর রহমান, আপনাকে দিয়ে শেষ করি। আপনার আসলে কি বক্তব্য? কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হলো যে গার্মেন্টস খাতে কিন্তু সেফটি কমিটি এখন আছে সব কারখানায়, ইটস এ ম্যান্ডেটরি জিনিস, এটা নতুন করে বলার কিছু নাই। কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ইন্ডাস্ট্রিটা আমি করতে যাচ্ছি সেই ইন্ডাস্ট্রিটা আমার এবং শ্রমিকরা আমার, তাদের জীবনের যে নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমরা যেন ইন্ডাস্ট্রিগুলো বা নির্মাণ করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনাকে সহ বাকি 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দায়িত্বটা যেন আমরা ঠিকমতো পালন করতে পারি। কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। শুভরাত সবাইকে।